শুরুতেই আমি জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার, অ্যাজ আ সুইডিশ কোম্পানি জিআরকে ইন্টারন্যাশনালের পক্ষ হয়ে, ওয়াই সুইডেন? সুইডেনে কেন মানুষ পড়াশোনা করতে চাইছে? ভেরি সিম্পল স্যার। দেখো, যেহেতু সেশনটা বাংলায় করছি, তার মানে এটা মেনলি আমরা বাংলাদেশি ছেলে মেয়েদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো ফার্স্ট অফ অল যদি বলি, সুইডেন প্রোভাইডস কোয়ালিটি অফ দ্য এডুকেশন। এদের পড়াশোনার সিস্টেম অনেক ভালো, যে কারণে আমার নিজেরও মাস্টার্স করা হয় সুইডেন থেকে। তারপর আমি যদি বলি হচ্ছে যে ইউএসপির মধ্যে যে দো অফকোর্স লাইক ইট ইজ নট এ ইংলিশ স্পিকিং কান্ট্রি, হাউএভার তুমি জেনে রাখবা যে সারা পৃথিবীতে যত মানুষ ইংলিশে কথা বলে, ঠিক আছে, অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং সুইডিশদের ইংলিশ সবচেয়ে বেস্ট। সো এখানে আসলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সুইডিশি জানা না জানা নিয়ে খুব বেশি বিকৃত হয় না। বাট অফকোর্স যে কোনো দেশে থাকলে সে দেশে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা ভালো, বাট ইট ডাজন্ট মিন যে সুইডিশ না জানলে খুব একটা কিছু তুমি কিছু করতে পারবে না, এটা একেবারে না এখানে ব্যাপারটা, রাইট? এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে যে এখানে কোয়ালিটি এডুকেশন তো আছেই। ছেলে মেয়ে স্টুডেন্টরা চাইলে তাদের যদি ফ্যামিলি থাকে তাদেরও আসার সুযোগ থাকে, তারপরে তারা পার্ট টাইম ওয়ার্ক করতে পারছে, ঠিক আছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে এখানে ওয়ার্কিং আওয়ারটা বলা হয় যে পড়াশোনা ঠিক রেখে তুমি যতক্ষণ কাজ করো, ব্যাপারটা ওরকম কোনো স্পেসিফিক না যে ইউ ক্যান ওয়ার্ক অনলি 20 আওয়ার্স or 15 আওয়ার্স or 10 আওয়ার্স, নট লাইক দ্যাট। বাট অফকোর্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তাদের পড়াশোনা ঠিক রাখা উচিত, রেখে তারপর তারা কাজ করলো। পড়াশোনা শেষে তারা কিন্তু PSW পাচ্ছে, পোস্ট স্টাডি ওয়ার্ক পাচ্ছে 1 ইয়ার, এবং এগুলো করে শেষ পর্যন্ত ওনারা কিন্তু পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি যে ব্যাপারটা, সেটাও পেতে পারেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জোহাদুর রহিম তাজিম ফ্রম জিআরকে ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্সি। লাস্ট শুক্রবারের ন্যায় এই শুক্রবারেও আমরা নতুন করে আবার আরেকটা লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে ফ্রম জিআরকে ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্সি। প্রতিবারের ন্যায় এবারও আমার সাথে আমাদের গেস্ট আছে মিস্টার অভিজিৎ কুরি, সিইও অ্যান্ড ফাউন্ডার জিআরকে ইন্টারন্যাশনাল। আপনারা কম বেশি তাকে সবাই চিনেন। এবং স্যারের কাছে আপনাদের, আমি যেহেতু অনেক স্টুডেন্টদের সাথে কাজ করি, যেহেতু স্টুডেন্টের সাথে কথা বলি, সেক্ষেত্রে স্যারের কাছ থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর জানার আছে আপনাদের। সো এই লাইভটার উদ্দেশ্য তাদের জন্যই, তাদেরকে ডেডিকেট করা, যে ওই প্রশ্নগুলো নিয়েই স্যারের কাছে আমি আসবো এবং স্যার ওগুলো প্রশ্ন করবে। সো আশা করি স্টুডেন্টস আপনাদের বিদেশ যাওয়া বা অ্যাব্রডে পড়াশোনা করার স্বপ্নটা যেন আরো একটু কাছে আগায় নিতে পারি, সেই জন্যই, সেই মর্মেই আমরা লাইভ করছি। সো আজকের টপিকটা আপনারা উপরে দেখতেই পাচ্ছেন। আজকের টপিক হলো স্টাডি ইন সুইডেন। সো আজকে কথা বলবো আমরা সুইডেনের কি কি রুলস এন্ড রেগুলেশনস, কি কি একাডেমিক কি কি ক্রাইটেরিয়াস এন্ড অল এভরিথিং নিয়ে আমরা কথা বলবো। সো স্যারের কাছে চলে যাচ্ছি দেরি না করে। স্যার কেমন আছেন? তাজিম, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো? I'm fine, sir. I'm fine. স্যার, শুরুতেই আমি যেটা জানতে চাচ্ছি, আজকে অবশ্য আমরা একটা আমাদের হোম গ্রাউন্ড নিয়ে কথা বলবো, আমাদের যেহেতু হোম গ্রাউন্ড সুইডেন। তো আই থিঙ্ক আমাদের চেয়ে ভালো গাইডলাইন হয়তো বা স্টুডেন্টদের, বাংলাদেশি স্পেসিফিক্যালি যদি চিন্তা করি সাউথ এশিয়াতে, আমাদের চেয়ে ভালো গাইডলাইন হয়তো বা খুব কম এই ইন্ডাস্ট্রিতে খুব কম এডুকেশন কনসালটেন্সি আছে যারা এই সুইডেন সম্পর্কে অ্যাটলিস্ট দিক নির্দেশনা দিতে পারে, এটা আমি বিশ্বাস করি। সো শুরুতেই আমি জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার, অ্যাজ আ সুইডিশ কোম্পানি জিআরকে ইন্টারন্যাশনালের পক্ষ হয়ে, ওয়াই সুইডেনে কেন মানুষ পড়াশোনা করতে চাইছে? ভেরি সিম্পল স্যার। দেখো, যেহেতু সেশনটা বাংলায় করছি, তার মানে এটা মেনলি আমরা বাংলাদেশি ছেলে মেয়েদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো ফার্স্ট অফ অল যদি বলি, সুইডেন প্রোভাইডস কোয়ালিটি অফ দ্য এডুকেশন। এদের পড়াশোনার সিস্টেম অনেক ভালো, যে কারণে আমার নিজেরও মাস্টার্স করা হয় সুইডেন থেকে। তারপর আমি যদি বলি হচ্ছে যে ইউএসপির মধ্যে যে দো অফকোর্স লাইক ইট ইজ নট এ ইংলিশ স্পিকিং কান্ট্রি, হাউএভার তুমি জেনে রাখবা যে সারা পৃথিবীতে যত মানুষ ইংলিশে কথা বলে, ঠিক আছে, অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং সুইডিশদের ইংলিশ সবচেয়ে বেস্ট। সো এখানে আসলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সুইডিশি জানা না জানা নিয়ে খুব বেশি বিকৃত হয় না। বাট অফকোর্স যে কোনো দেশে থাকলে সে দেশে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা ভালো, বাট ইট ডাজন্ট মিন যে সুইডিশ না জানলে খুব একটা কিছু তুমি কিছু করতে পারবে না, এটা একেবারে না এখানে ব্যাপারটা, রাইট? এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে যে এখানে কোয়ালিটি এডুকেশন তো আছেই। ছেলে মেয়ে স্টুডেন্টরা চাইলে তাদের যদি ফ্যামিলি থাকে তাদেরও আসার সুযোগ থাকে, তারপরে তারা পার্ট টাইম ওয়ার্ক করতে পারছে, ঠিক আছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে এখানে ওয়ার্কিং আওয়ারটা বলা হয় যে পড়াশোনা ঠিক রেখে তুমি যতক্ষণ কাজ করো, ব্যাপারটা ওরকম কোনো স্পেসিফিক না যে ইউ ক্যান ওয়ার্ক অনলি 20 আওয়ার্স or 15 আওয়ার্স or 10 আওয়ার্স, নট লাইক দ্যাট। বাট অফকোর্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তাদের পড়াশোনা ঠিক রাখা উচিত, রেখে তারপর তারা কাজ করলো। পড়াশোনা শেষে তারা কিন্তু PSW পাচ্ছে, পোস্ট স্টাডি ওয়ার্ক পাচ্ছে 1 ইয়ার,
এবং so that এগুলো করে শেষ পর্যন্ত ওনারা কিন্তু পিআর পার্মানেন্ট রেসিডেন্সি যে ব্যাপারটা সেটাও পেতে পারেন, ঠিক আছে, এন্ড সো অন। সো এরকম অনেক আছে এখানে যে সুইডেন কেন আসবে, ঠিক আছে। তাছাড়া সুইডেনে আছে, আই মিন আমরা মনে হয় ভলভো কার সবাই মোরলেস চিনি, সো ভলভো ইট ইজ ফ্রম সুইডেন, ঠিক আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে ফ্রম সুইডেন। তো আইকে আমরা মনে হয় বাংলাদেশে আইকে আর নাই, শোরুম নাই, কিন্তু ইন্ডিয়াতে আছে বা অনেক জায়গায় আছে, বাট আমরা জানি এটা ওয়ান অফ দ্য জায়ান্ট ফার্নিচার শপ। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে। আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে নোবেল প্রাইজটা আমরা সবাই জানি, নোবেল প্রাইজ ইভেন আমাদের দেশেও আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সো এই নোবেল প্রাইজটা কিন্তু হচ্ছে যে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয়। শুধু নোবেল প্রাইজ একটাই শুধু নরওয়ে থেকে দেওয়া হয়, যেটা শান্তিতে দেওয়া হয়, আর রেস্ট অফ দ্যাম দেওয়া হয় সুইডেন থেকে, ঠিক আছে। সো দেয়ার আর মেনি রিজনস। বলো। স্যার, যেহেতু আপনি সুইডেনে আছেন, এখনো সুইডেনই আছে স্যার, মানে এনভায়রনমেন্টে কেমন, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি নাকি না, কিরকম এখন কিরকম চলছে স্যার, এনভায়রনমেন্টে কেমন একটু বলবেন? আমি তো বলবো স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং এটা যেহেতু আমি নিজেও এখানে কিন্তু স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আই ওয়াজ স্টুডেন্ট হিয়ার, সো আমি বলবো যে এটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি, ঠিক আছে। অনেক বেশি গেলেই হয়তো তুমি শুনবা যে বিভাজন বা বৈষম্যর একটা কথা শুনবা, তো এখানে আসলে ওটা নাই বললেই চলে, ঠিক আছে, নাই বললেই চলে ব্যাপারটা। থ্যাংক ইউ স্যার। স্যার, হোয়াট অ্যাবাউট দি মানে স্টুডেন্টরা তো যে সবসময় যে চিন্তা করে যে মানে লাইক জব, মানে আমি কোথায় জব করব, কর্মসংস্থানের দিক দিয়ে আপনার কি মনে হয় সুইডেনের এখন বর্তমান কি পরিস্থিতি, কি অবস্থায় আছে স্যার, বা আশেপাশে দেশগুলোর তুলনায় স্যার? জব আছে এখন তাজিম, আমি সুইডেনও বলবো জব আছে। ছেলেমেয়েরা আসলে হয়তো 3-4 মাস, প্রথম 3-4 মাস, কিন্তু আমি সবসময় বলি যে প্রথম 3-4 মাসের সার্ভাইভাল যে ব্যাপারটা তাদেরকে নিজে থেকে সংগ্রহ করতে হবে। তো 3-4 মাস আমি মনে করি যে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। এই সময় যদি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চেষ্টা করে, উনি একটা জব পেতে পারে, ঠিক আছে। এই সময়টা যদি উনি চেষ্টা করে, উনি একটা জব পেতে পারে, ঠিক আছে। বুঝতে পেরেছি স্যার। এখন আমি চলে যেতে চাচ্ছি একাডেমিক পর্যায়ে। তো গাইজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে করতে পারেন, কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের মানে এই জিআরকের এই লাইভের মাধ্যমে স্যারের কাছে প্রশ্ন করে আপনার উত্তরটি দেওয়ার। সো স্যার, যেটা আমি শুরুতে জানতে চাচ্ছিলাম স্যার, একাডেমিক রিকোয়ারমেন্ট ফর সুইডেনে কি কি মানে সাবজেক্ট অ্যাভেলেবেল, মানে সাবজেক্ট বলতে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে এবং হোয়াট আর দি রিকোয়ারমেন্ট। তো শুরুতে যদি জানতে চাই যে কি কি প্রোগ্রামগুলো আছে, লাইক ব্যাচেলার্স, মাস্টার্স, আর কি কি আছে? দেখো, এখন হচ্ছে যে সুইডেনে মূলত হচ্ছে যে দুটো ইনটেক। একটা আমরা জানি যে যেটা স্প্রিং ইনটেক বলা হয়, জানুয়ারিতে শুরু হয়, আর একটা বলা হয় অটাম ইনটেক, যেটা সেপ্টেম্বরে শুরু হয়। তো আপকামিং এখন আছে আমাদের, আমরা যেটার জন্য কাজ করছি জানুয়ারি ইনটেক। তো জানুয়ারি ইনটেকে অপেক্ষাকৃত কম প্রোগ্রাম আছে ফর শিওর। ব্যাচেলর এবং মাস্টার্সে প্রোগ্রাম আছে, বাট ফর শিওর যে কম প্রোগ্রাম আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে যে স্টুডেন্টের উপরে, ঠিক আছে। এখন স্টুডেন্টরা যদি আমাদের কাছে কোয়ারি করে, এখন যদি উনি যে সাবজেক্টে পড়েছেন ওনাকে যদি রিপ্লেস করা সম্ভব হয় জানুয়ারিতেই দেওয়া, তাহলে কিন্তু আমরা ওনাকে জানুয়ারিতেই প্রোগ্রামগুলো দেব, ঠিক আছে। এখন প্রোগ্রাম কিন্তু আছে, কিন্তু এটা আগেও বলছি যে প্রোগ্রাম অনেক বেশি নেই, ঠিক আছে। এখন ডিপেন্ড করবে স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ডের উপরে। যদি তাদেরকে ওই প্রোগ্রামগুলো দেওয়া যায়, তাহলে আমরা অবশ্যই প্রোগ্রামগুলো দিয়ে দেবো, যাতে তারা মুভ অন করতে পারে। আর যদি কোনো কারণে এটা না হয়, তাহলে তারা হচ্ছে যে সেপ্টেম্বর 2026-এর জন্য তারা অ্যাপ্লাই করবে। বাট টু মেক শিওর দ্যাট উই নিড টু অ্যাসেস দ্য স্টুডেন্টস ডকুমেন্টস, রাইট? এটা হচ্ছে ব্যাপার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হোয়াট আর দি রিকোয়ারমেন্টস, মানে ব্যাচেলার্সের জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগে সুইডেনে, এবং সুইডেনে কি ব্যাচেলার্স অ্যাপ্লাই করা যায় কিনা স্যার? ব্যাচেলর অবশ্যই অ্যাপ্লাই করা যায়। ব্যাচেলরে যদি সরাসরি কেউ যেতে চায়, তার ক্ষেত্রে আইএলস 6.5 বা পিটি লাগবে, আর বা টোপেল। সো মোটামুটি আইএলস 6.5 ইকুইভ্যালেন্ট। ব্যাচেলর এবং মাস্টার্স দুটোর জন্য আইএলস রিকোয়ারমেন্টটা সিমিলার। ওকে ওকে, তাহলে ওকে, তাহলে তো ব্যাচেলার্সের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারছি সুইডেনে। এবং স্যার একটু বলে দিবেন, আমরা মানে যেটা জানতে চাচ্ছি যে মানে এখন কি অলরেডি স্টার্ট হয়েছে, যেহেতু জানুয়ারি সামনে ইনটেক, সো জানুয়ারি ইনটেকের জন্য কি অলরেডি স্টার্ট হয়েছে কিনা আমাদের অ্যাপ্লিকেশন? হ্যাঁ, জানুয়ারির জন্য অলরেডি হচ্ছে যে জুন থেকে শুরু হয়েছে, এবং ইট উইল গো টিল মিডল অফ অগাস্ট। মিডল অফ অগাস্টে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা রাউন্ডটা ক্লোজ হয়ে যাবে। তো যেসব স্টুডেন্টরা এখন অ্যাপ্লাই করে না, আই উইল সাজেস্ট देम টু অ্যাপ্লাই এসএপি। ওকে, থ্যাংক ইউ স্যার।
স্যার এখন আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে মাস্টার্সের রিকোয়ারমেন্ট গুলো কি কি, এবং মাস্টার্স ইজ দেয়ার এনি মানে নিড ফর জব এক্সপিরিয়েন্স অর এন্ড অল, এগুলো কি প্রয়োজন হয় নাকি মাস্টার্সের রিকোয়ারমেন্ট অলমোস্ট সিমিলার, লাইক হচ্ছে যে এই আইএলটিএস এর ব্যাপারটা, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে ব্যাপারটা, সেটা কিন্তু ব্যাচেলরের মতোই 6.5 পেতে হবে আইএলটিএস এ। আর পিটি টোফেল এগুলোতে অ্যাকসেপ্ট করে, এবং এরকম অনেকগুলো ইংলিশ টেস্ট আছে যেটা অ্যাকসেপ্ট করে। হয়তো আমি এখানে সময় স্বল্পতার কারণে সবগুলো নাম বলছি না, বাট আমাদের সাথে যদি চেক করা হয় সেটা আমরা বলে দেবো। হাউএভার এখানে তো যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে ইংলিশটা ঠিক থাকতে হবে, আর অবশ্যই তাকে 4 ইয়ার্স এর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। যদি 3 ইয়ার্স এর ব্যাচেলর ডিগ্রি থাকে, মোস্ট অফ দ্য কান্ট্রি 3 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি সুইডেন অ্যাকসেপ্ট করে না। তো হয়তো সেটা হতে পারে যদি ইউকে থেকে হয়, দ্যাট কুড বি ডিফারেন্ট ইস্যু, বাট আদার দ্যান দ্যাট মানে লাইক হচ্ছে যে কেউ যদি বাংলাদেশ থেকে 3 ইয়ার্স এর বা ইন্ডিয়া থেকে 3 ইয়ার্স এর ব্যাচেলর করে, ইন দ্যাট কেস ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। বাট এগেন it could be exempted based on the country to country, and for that we must have to see those countries' documents. ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। একজন জিজ্ঞেস করেছে যে এমওআই দিয়ে কি অ্যাপ্লাই করার কোনো সম্ভাবনা আছে নাকি মাস্টার্সে সুইডেনে? এমওআই দিয়ে কি অ্যাপ্লাই করা, মানে উইদাউট আইএলটিএস এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কি অ্যাপ্লাই করার কোনো পসিবিলিটি আছে কি সুইডেনে? এমওআই দিয়ে বাংলাদেশ থেকে ওভাবে আসলে সুযোগ নেই। তবে আমার বাংলাদেশি স্টুডেন্টরা যারা হচ্ছে যে শুধু ইংলিশে অনার্স মানে ইংলিশ লিটারেচারে অনার্স, নট লাইক এ যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবি করলাম আমার মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, সেটা না। বাট তাদের যদি ব্যাচেলর অফ ইংলিশ থাকে, ঠিক আছে, ইংলিশ লিটারেচারে তারা ব্যাচেলর করে থাকে, ইন দ্যাট কেস তারা স্টিল উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। মোটামুটি তো জানা হলো সুইডেন সম্পর্কে। এখন যদি আমরা চলে আসি একটু ভিসা প্রসেসিং এর বিষয়টা নিয়ে। সো স্যার, যেটা আমি জানতে চাচ্ছিলাম, সুইডেনে মানে ভিসা প্রসেসিং এর সিস্টেমটা কি? এটা কি মানে বাংলাদেশ থেকেই করতে হয় বা নাকি অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে হয়? না, বাংলাদেশি স্টুডেন্টসরা এটা বাংলাদেশ থেকে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশ থেকে বাংলাদেশি এমবাসি অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ। গুলশানে হচ্ছে যে সুইডিশ এমবাসির অফিস আছে গুলশানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, ইয়েস, থ্যাংক ইউ। ফারিয়া জিজ্ঞেস করেছে স্যার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই রিলেটেডই, ভিসা রিলেটেডই। স্যার, ভিসার জন্য তো স্যার আমাদের ব্যাংক স্টেটমেন্টের একটা ব্যাপার রয়ে যায়। সো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যদি কিছু বলতেন যে এখানে কি মানে কত টাকা শো করা লাগে এন্ড অল। ব্যাংক স্টেটমেন্ট যদি আমি বলি, বাংলাদেশি ছেলে মেয়েদের জন্য, স্টুডেন্টদের জন্য আর কি, অ্যারাউন্ড হচ্ছে যে প্রায় 12 লাখ টাকার মতো পার এক বছরের জন্য ওনাকে দেখাতে হবে। আর বর্তমানে যেটা হচ্ছে যে সুইডেন কিন্তু 2 বছরের মিনিমাম ভিসা দিচ্ছে, ওয়েদার ইউ আর কামিং ফর ব্যাচেলর মাস্টার্স, এন্ড ইন দ্যাট কেস ইফ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট বাজেট, তুমি 2 বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছো, যেটা হচ্ছে যে অ্যারাউন্ড 24 লাখ টাকার মতো তোমাকে ব্যাংকে দেখাতে হবে। বাট ইফ ইউ শো দ্যাট ইউ উইল বি এলিজিবল টু গেট দ্য ভিসা ফর 2 ইয়ার্স। ওকে, ঠিক আছে। আগে যেটা 1 বছরে দিত, এখন যদি তোমার টাকা থাকে, তুমি 2 বছরের সার্ভাইভিং কস্ট ওদেরকে দেখাতে পারো, তাহলে ওরা কিন্তু তোমাকে 2 বছরের ভিসা দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আরেকটা বিষয় এই ক্ষেত্রে চলে আসতেছে স্যার, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, স্পাউস নিয়ে যাওয়ার যে উপায়টা স্যার, এটা কি পসিবল? যদি পসিবল হয় স্যার, প্রসিডিউরটা কি? আমি শুনেছিলাম একটু চেঞ্জ হয়েছে স্যার, কিরকম চেঞ্জ হয়েছে স্যার? না, স্পাউস নিয়ে এখনো যাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে ওরা জাস্ট স্পাউসদেরকে একটু ডিলে ডিসিশন দিচ্ছে টু মেক শিওর যে স্টুডেন্টরা যেন হচ্ছে যে আগে ডিসিশন পায়। সো আই এম টেকিং ইট ভেরি পজিটিভলি রাদার দ্যান নেগেটিভ ওয়ে। ওকে, ইয়েস, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, এখন যদি আমি চলে আসি মোটামুটি যে বিষয়টা নিয়ে, যে মানে সুইডেনের জন্য স্যার অ্যারাউন্ড টিউশন ফিসটা কিরকম হয়ে থাকে স্যার? টিউশন ফিসের বাজেট সুইডেনের জন্য টিউশন ফিটা হতে পারে তোমার তাজিম সেমিস্টার ওয়াইজ পে করতে হয়। প্রতি সেমিস্টারে টিউশন ফিটা হয় অ্যারাউন্ড 5 থেকে 7,000 ইউরোর মতো। 5 থেকে 7,000 ইউরোর মতো অ্যাভারেজ। Of course, it will depend on the programs, depend on the universities and so on. Yes. So, is there any scholarship opportunities? Of course, there is a scholarship opportunity. এসএ স্কলারশিপ আছে, যেটাকে বলা হয় সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, এটা আছে। তারপরে এটা যদি কেউ পায়, তাহলে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ যদি কেউ পায়, তাকে কোনো টিউশন ফি দিতে হবে না। অন টপ অফ দ্যাট সে কিন্তু কোনো টিউশন ফি দিতে হবে না। অন টপ অফ দ্যাট ইচ মান্থ দে উইল গেট অ্যানাদার 1,000 ইউরো অ্যাপ্রক্সিমেটলি
মান্থলি Okay. সার্ভাইভ করার জন্য। সো হুইচ ইজ রিয়েলি গ্রেট। বাট এটার বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে টিউশন ফিজ ওইবার দিয়ে থাকে, স্কলারশিপ বলতে ওখানে ওটা। তো লেটস সে কেউ যদি 50% স্কলারশিপ পায় ইউনিভার্সিটি থেকে, তার মানে তার টিউশন ফি যদি হচ্ছে যে ধরে নিলাম 5 লাখ টাকা, তাহলে তার টিউশন ফি হয়ে যাবে 2.5 লাখ টাকা পার সেমিস্টার। তাহলে স্যার যদি আমরা মানে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি যদি ধরি, তাহলে সুইডেনের জন্য একজন স্টুডেন্টের বাজেট কিরকম থাকা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার, আপনার কি মনে হয়? এটা তো আসলে ডিপেন্ড করবো, ওই যে তোমাকে বললাম যে এখন তার সেমিস্টার ওয়াইজ আমি কিন্তু বলেছি, এখন ব্যাচেলর যদি হয় তাহলে কিন্তু তাকে এই 6টা সেমিস্টারের টাকা দিতে হবে, রাইট? সো সেই হিসাবে ক্যালকুলেট করে স্টুডেন্টকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আসার পর তো তারা কিছুটা জব পাবে, তারপরে কিছুটা সাপোর্ট কিন্তু নিজেও দিতে পারবে। সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কিন্তু এরকম না যে তারা শুধুই মা বাবা টাকা দিচ্ছে, তারা ওখান থেকে টাকা খরচ করছে। অনেকেই কিন্তু নিজেও আর্ন করছে, ঠিক আছে? বাট দে মাস্ট হ্যাভ টু নো হাউ দে ক্যান ডু ইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, তো থ্যাংক ইউ স্যার। মোটামুটি আমার স্টুডেন্টদের যে কোশ্চেন্স গুলো ছিল সেগুলো নিয়ে মোটামুটি জানা হয়ে গেছে। সো আমার আর তেমন কোনো প্রশ্ন নেই। সো আমার মনে হয় আপনি যদি সুইডেন সম্পর্কে অ্যাজ আ পার্সন, মানে হেড অফ জিআরকে, যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সুইডেন সম্পর্কে স্যার। আমার মনে হয় এটার আগে তুমি যদি হচ্ছে যে স্টুডেন্টদের, আমার মনে হয় বেশি কিছু কোয়ারিজ আছে মেসেঞ্জারে, ইয়েতে, কমেন্টসে, তুমি কি একটু দেখবা? লেট মি চেক স্যার। ওকে, ইয়েস, হ্যাঁ, পরে আরো প্রশ্ন করা হয়েছে। ইজ দেয়ার এনি নেসেসারি টু শো সোর্স অফ ফান্ড? আচ্ছা, সোর্স অফ ইনকাম কি দেখানোর কোনো নেসেসারি আছে নাকি? যেখানে আপনি বললেন যে স্যার ফান্ড শো করতে হবে আমাদের অ্যারাউন্ড 13 লাখ টাকার মতো, সেটা কোথা থেকে আসছে, সেটা কি শো করার প্রয়োজন আছে সুইডেনের ক্ষেত্রে? এটা আসলে টিল লাস্ট ইয়ার পর্যন্ত এটা আসলে বলা হয় নাই, বাট বর্তমানে আমি জানি কি বাংলাদেশি স্টুডেন্টদেরকে, এবং এটা কিন্তু আমি অন্য দেশে চেক করেছি, অন্য দেশে কিন্তু এটা হচ্ছে না, শুধু বাংলাদেশি স্টুডেন্টদেরকে মেইনলি সোফার আই নো সোর্স অফ ফান্ডটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো অফকোর্স ইন দ্যাট কেস স্টুডেন্ট শুড বি প্রিপেয়ার ফর ইট। এখন ইমিগ্রেশন অথরিটি ওনাদের সেটা ক্ষমতা আছে, উনি যদি চেক করতে চায় যে কোনো কিছু উনি চেক করতে পারবেন, রাইট? তো হয়তো ওনাদের কোনো কারণে সন্দেহ আছে বা যে কোনো কিছু, তো সেটার জন্য, বাট স্টুডেন্ট শুড বি প্রিপেয়ার্ড ফর দিস, ঠিক আছে? স্টুডেন্ট শুড বি প্রিপেয়ার্ড ফর দিস। ভিসা ইন্টারভিউ কি আছে সুইডেনের জন্য? ইজ দেয়ার এনি ভিসা ইন্টারভিউ? সুইডেনে ভিসা ইন্টারভিউটা আসলে ডিপেন্ড করে, আমি বলবো 50% ছেলে মেয়ের ইন্টারভিউ হয়, 50% ছেলে মেয়ের ইন্টারভিউ হয় না। সো ওকে, ডিপেন্ড করে, এটা হচ্ছে যে অনেক সময় ডকুমেন্টস দেখে ওদের যদি মনে হয় যে ডকুমেন্টস দেখেই তোমাকে ভিসা দিয়ে দেবে, তারা ডকুমেন্টস দেখে ভিসাটা কনফার্ম করে বলতে কি তারা বলে এর আগে বায়োমেট্রিক দিয়ে আসতে, বাট আসলে তারা কাইন্ড অফ যখন একটা স্টুডেন্টকে শুধুই বলে যে বায়োমেট্রিক দিয়ে আসো, দ্যাট মিন্স তারা আসলে প্রিটি শিওর যে দে আর গোইং টু গিভ ইউ দ্য ভিসা। জি স্যার। ওকে, লাস্ট কোশ্চেন স্যার, সুইডেনে কি ভিসা রিজেক্ট হলে মানে আবার অ্যাপ্লাই করা যায়? বুঝিনি। সুইডেনে ভিসা রিজেক্ট হলে কি আবার অ্যাপ্লাই করা যায় স্যার? সুইডেনে হ্যাঁ, সুইডেনে ভিসা রিজেক্ট হলে আরো অ্যাপ্লাই করা যায়। আমি মানে জিআরকে এর ইন থেকে আমরা বলবো যে আমাদের এরকম অনেক কেস ছিল যারা হচ্ছে হয়তো অন্য কোম্পানির মাধ্যমে হয়তো প্রথমবার রিজেক্টেড হয়েছে, এন্ড দেন দে কেম টু আস এন্ড দেন উই সাকসেসফুলি গট देयर ভিসাস ইন নেক্সট ইয়ার। নাইস। ওকে, থ্যাংক ইউ ফর মানে কোশ্চেন করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার মনে হচ্ছে আজকে আরেকটা কোশ্চেন আছে এখানে, দেখো যে রিসেন্টলি ডিপেন্ড গ্রুপে দেখলাম ভিসার ইস্যু নাকি ভালো না, এটা নিয়ে কিছু বলতে পারবেন? আচ্ছা, থ্যাঙ্কস ফর দিস কোশ্চেনস। আসলে এটা গতকালকে একজনকে উত্তর দিচ্ছিলাম। এখন বিভিন্ন গ্রুপে আসলে বিভিন্ন কথা বলা হয়, আবার আসলে সোশ্যাল মিডিয়া ওভাবে ইউজ করা হয় না, এটা একটা ফ্যাক্ট। আর বাট জিআরকে ইন থেকে এই বছর পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো আসলে রিফিউজালস পাইনি, ঠিক আছে? সো এই লাইভের মাধ্যমে আমি এটা অ্যাসিওর করতে চাই। সো আমরা কোনো রিফিউজালস পাইনি। এখন কথাটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে আপনি দেখছেন এখন কে অ্যাপ্লাই করছে, কারা অ্যাপ্লাই করছে, স্টুডেন্টকে তাদের ফাইলটা কে প্রসেস করছে, সেটাও কিন্তু ম্যাটার করে, রাইট? সো হচ্ছে যে মানে ম্যাটার করে অনেক কিছু, রাইট? এখন অনেক ক্ষেত্রে হয় কি একটা অসুখ আসছে, মানুষ মারা যাচ্ছে, তার মানে কিন্তু সবাই মারা যাচ্ছে না। এই যে কোভিড আসলো, সবাই কি মারা গেছে? অনেক মানুষ মারা গেছে, এটা যেমন সত্য, বাট সবাই মারা যায় না, সেটাও কিন্তু সত্য। যাদের মেটাবলিজম ভালো ছিল তারা কিন্তু ঠিকই বেঁচে আছে, রাইট? তাই না? এখন কিন্তু সো আপনি যেটা দেখেছেন হয়তো
এখন আমাদের যেটা হয়, আই এম সরি টু সে দ্যাট, অনেক স্টুডেন্ট থাকে তারা প্রপার কোনো ভালো কনসালটেন্টসের শরণাপন্ন হন না। আই এম সো সরি টু সে দিস থিংস হিয়ার, রাইট? তো তারা কি করে, তারা হচ্ছে যে আজকে তাজিম থেকে অল্প একটু জানবে, নেক্সট দিন কুদ্দুস থেকে অল্প একটু জানবে, এভাবে করে তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে ঢুকে ঢুকে তারা বিভিন্ন কোশ্চেনের উত্তর খোঁজার চেষ্টা করে। বাট আমি একটা কথা বলবো, ওই গ্রুপগুলোতে তো এক্সপার্টরা থাকে না। হ্যাঁ, আপনি যদি তাজিম, তুমি যদি তোমার ধারণা যে কোনো একটা অসুখ, তুমি যদি ফেসবুক গ্রুপে যে জিজ্ঞাসা করো ভাই ডাক্তার কে আছেন আমাদের একটা ওষুধ দেন, তাহলে একরকম তুমি সেবা পাবা। আর তুমি যদি ভালো একটা হসপিটালে ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হও, তাহলে কিন্তু তুমি আরেক রকম সেবা পাবা, রাইট? রাইট। এখন গ্রুপে যিনি তোমাকে ওষুধের কথা বলছেন, উনি তো আন্দাজে যে কোনো কিছু বলে দিচ্ছেন, ওনার তো দায়বদ্ধতা থাকবে না, থাকবে? আর তুমি কি, তোমারও ভেরিফিকেশন করার সুযোগ নাই উনি কি আসলে ডাক্তার, উনি কি আমাকে এই অ্যাডভাইসটা আদৌ করতে পারেন? হ্যাঁ, আমি সরি টু সে দ্যাট যে আমাদের অনেক স্টুডেন্ট ইউরোপে আসে, সবাই কিন্তু ইভেন পড়াশোনাও শেষ করে না, কিন্তু কি উনি, ওনাকেও দেখছি কালকে উনি একটা গ্রুপের অ্যাডমিন, উনি একটা অ্যাডভাইজার হয়ে গেছেন। হ্যাঁ, এইভাবে এইভাবে আপনারা সবাই চলে আসতে পারেন। বাট উনি কি করছে দিন শেষে, সো কল যে কোনো একটা জব করছে, যেটা খুব একটা বলার মতো না। আই এম সো সরি টু সে দ্যাট। ঠিক আছে, এখন ইফ ইউ লুক দ্য পারমিশন, আই মিন লুক দ্য, আই মিন কি গাইডেন্স ফ্রম হিম, সো এটা এমনই হবে। হ্যাঁ, যেখানে জেআরকে এর মতো কোম্পানি সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, মানে পুরো ইউরোপে আমরা 120+ ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, ব্যাপারটা তো এমনি এমনি না। আমাদের এখানে পুরো টিম, তারা জানে হোয়াট টু ডু এন্ড হাউ টু ডু দ্য থিংস। ঠিক আছে, তো আর ওনারা যারা অ্যাডভাইস দিচ্ছেন, ওনারা কিন্তু এটার সাথে কোনোভাবেই সম্পর্কিত না। উনি নিজে ঠিক মতো পড়েন না, সো উনি আরেকজনকে কি অ্যাডভাইস দেবে? তাজিম, তুমি বলো তো আমাকে, রাইট? তো এরকম ব্যাপারগুলো হয় আর কি। I hope anyway, please do not take these things personally, but I mean overall যে things happens, এই জন্য বললাম আর কি ব্যাপারটা। সো স্টুডেন্টদেরকে অ্যাডভাইস থাকবে, এটা যে আমি বলছি না শুধু জেআরকে তে আসতে হবে। আপনার যদি মনে হয় জেআরকে ভালো, আপনি জেআরকে তে আসবেন। আপনার যাকে আপনি ট্রাস্টওয়ার্দি কোম্পানিগুলোতে, ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে আপনি গেলে দেখবেন যে কারা আসলে ইউনিভার্সিটির সাথে কাজ করে, কারা অথরাইজড। গো টু দ্যাম, রাইট? গো টু দ্যাম, ডু সাম রিসার্চ। নট লাইক যে ফেসবুকে আপনি একটা পোস্ট করছেন, এতে তো আপনি মিসগাইডেড হবেন, ঠিক না? এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ তাজিম, গো ফর দ্য নেক্সট। স্যার আর তেমন কিছু নেই স্যার, লাস্ট আমাদের প্রোগ্রামও শেষের পর্যায়ে প্রায়। স্যার যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার, মানে সুইডেন নিয়ে স্যার নেক্সট। আগে বলছি যে এই সেশনটা আমাদের বাংলাদেশে আমার ভাই বোনরাই দেখছে, হয়তো কেউ ছোট ভাই বোনরা দেখছে বা কিছু দেখবে, বা যারা, সবাইকে বলবো যে আপনি সুইডেনে যদি পড়াশোনা করতে চান, এখনো যদি অ্যাপ্লিকেশন না করেন, করে ফেলেন, কারণ August 15th ইজ দ্য ডেডলাইন টু অ্যাপ্লাই ফর জার্ন ইনটেক সুইডেন। আর ইন দ্যাট কেস আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, জেআরকে ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্স ইজ অলওয়েজ দেয়ার, আওয়ার এক্সপার্ট টিম ইজ অলওয়েজ দেয়ার টু গাইড ইউ। ঠিক আছে, সো এক্সপার্ট কোম্পানির কাছে যাবেন, বেটার সার্ভিস পাবেন এন্ড সো অন, যাতে হচ্ছে যে তারা জানে আপনাকে কিভাবে গাইড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস। আই হোপ আপনাদের এই লাইফটা মানে উপকার দিবে। সো যদি আপনারাও যদি ইন্টারেস্টেড না হন, যদি এমন কেউ থাকে যারা ইন্টারেস্টেড অ্যাবাউট সুইডেন, তাই চাইলে তাদেরকেও আপনারা এই লাইভটা শেয়ার করে দিতে পারেন। এবং আপনাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে, জাস্ট আমাদেরকে ফেসবুকে নক করতে পারেন, আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবকিছু, আমাদের ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও আপনি আমাদেরকে নক করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। স্যার ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে। থ্যাংক ইউ তাজিম, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই বাই।